গৌরীকুণ্ড পর্যন্ত তো আমরা পৌঁছেই গিয়েছিলাম, সেটা তোমরা আগের ভ্লগেই দেখেছো। আমরা অবশেষে 6 তারিখ অর্থাৎ 6ই অক্টোবর ভোর মোটামুটি ওই 3টে নাগাদ রেডি হয়ে নিলাম কেদারনাথ যাওয়ার জন্য। সব কিছু সেরে বেরোতে বেরোতে আমাদের প্রায় 3:30 হয়েই গেল। আর বাইরে বেরোতেই আমরা পেয়ে গেলাম একটা পিট্টু দাদাকে। ওনাকে আমাদের বাকিদের ব্যাগগুলো দিয়ে দেওয়া হয়েছিল, আমি অবশ্য আমার ব্যাগটা তখনও দেইনি। যাই হোক, অবশেষে ভোলে বাবার নাম নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। আমাদের প্রায় 21 কিলোমিটার এরকম চড়াই পথেই যেতে হবে। হর হর মহাদেব। হাঁটা চালু আমাদের। আরও কিছু দূর যেতে না যেতেই সোয়েটার জ্যাকেট সব খুলে ফেলতে হলো আমাকে, এতটাই গরম লাগছিল। হাঁটতে হাঁটতে ওই প্রবল ঠান্ডাতেও ঘামতে শুরু করেছিলাম আমি। আর পাশ দিয়ে দেখতেই পাচ্ছ ঘোড়াগুলো কিভাবে ছুটতে ছুটতে যাচ্ছে, একটু না সরলেই ধাক্কা মেরে দিয়ে চলে যাবে। আরও কিছু দূর যেতেই চোখে পড়ল রাস্তাগুলো পুরো ভিজে। আসলে রাস্তার ধারে ছোট ছোট ঝর্ণা থেকে অঝোর ধারায় জল ঝরছে, আর সেগুলো থেকেই জল এসে গোটা রাস্তাটা ভিজিয়ে দিচ্ছে। ঝর্ণাগুলো দেখতে ভালো লাগছিল বটে, কিন্তু হাঁটার জন্য মোটেই সুবিধাজনক নয়। আসলে পাথরের ওপর জল পড়ে খুব স্লিপারি হয়ে যাচ্ছিল জায়গাগুলো, আর তাই হাঁটতে হচ্ছিল খুব ভয়ে ভয়ে, যদি স্লিপ কেটে পড়ে যাই। এইভাবে হাঁটতে হাঁটতে কখন যে 3 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। ততক্ষণে আকাশে আলো ফুটে গিয়েছে, আর আমরা কিন্তু তখনও হেঁটেই চলেছি। কখন পৌঁছবো সে বিষয়ে কোনো চিন্তা নেই আমাদের। হাঁটতে যখন শুরু করেছি পৌঁছে ঠিক যাব, এই বিশ্বাস নিয়ে হেঁটেই চলেছি। ওই রকম রাস্তায় অতখানি হাঁটার পর স্বভাবতই আমাদের সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই পাশেই একটা খাবারের দোকান দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। ওখানে ম্যাগি আর আলু পরোটা খেয়ে নিলাম আমরা। আসলে কি বলো তো, পেট যদি ভর্তি না থাকে তাহলে কোনো কিছুই যেন ভালো লাগে না। খাওয়া দাওয়া সেরে আমরা আবার হাঁটা শুরু করলাম। বসে থাকলে তো চলবে না, আমাদের তো ভোলে বাবার কাছে পৌঁছতে হবে। আমরা যত উপরের দিকে যেতে লাগলাম রাস্তা যেন আরও খারাপ হতে শুরু করলো। আমরা কিছু কিছু শর্টকাটও নিয়েছিলাম অবশ্য। সেদিককার রাস্তা বলে আসলে কিছুই নেই, ওগুলো আসলে রাস্তার মতো কিছু একটা তৈরি করা। দেখতেই পাচ্ছ কি করুণ অবস্থায় শর্টকাট রাস্তাগুলোর। এই করতে করতে আমরা কখন যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি খেয়ালই করিনি, কিন্তু আমাদের দাঁড়িয়ে পড়তে হলো কারণ প্রচণ্ড তুষারপাত শুরু হয়েছিল। আমরা বসে বসে তুষারপাত খুব এনজয় করছিলাম ঠিকই, কিন্তু আবার অন্যদিকে মনে হচ্ছিল কতক্ষণে বাবা কেদারনাথের কাছে পৌঁছবো। আর হ্যাঁ, এই প্রসঙ্গে এটাও বলে রাখি যে এই স্নোফলটাই কিন্তু এবছরের প্রথম স্নোফল ছিল যেটা আমরা নিজেরা সামনে থেকে দেখেছি। স্নোফলটা একটু কমে আসতেই আমরা আর একটুও অপেক্ষা করিনি, সোজা চলে গিয়েছিলাম বাবা কেদারনাথের কাছে। সামনে থেকে বাবাকে দেখে আমাদের অন্তরে যে কী অনুভূতি হয়েছিল সেটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি এই জায়গাকে শুধুমাত্র জায়গা বললে বোধহয় ভুল হবে। ঈশ্বরের ছোঁয়া লেগে আছে সর্বত্র। অনন্ত এক চিরশান্তির আশ্রয় এই কেদারনাথ ধাম। ওখানে আরও কিছুক্ষণ কাটিয়ে তারপর এসে আমরা হোটেলে চেক ইন করলাম। হোটেলে এসেই প্রথমেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ আমাদের ওখানে পৌঁছতে প্রায় 2-2:30 বেজে গিয়েছিল। তাই আর দেরি করিনি আমরা। ফ্রেশ হয়ে একেবারে রাতের দিকে আমরা বেরিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। এর মধ্যিখানটায় বেরোয়নি কারণ বৃষ্টি পড়েই চলেছিল অনবরত, আর বাইরে ঠান্ডাও ছিল প্রচণ্ড। পরদিন সকালে উঠে প্রচণ্ড ঠান্ডায় বাইরে কাঁপতে কাঁপতে গিয়ে দেখি স্নোফল কিন্তু তখনও হয়েই চলেছে। ওরা আবার মজা করে ছাতা নিয়ে স্নোফলের মধ্যে গিয়ে দাঁড়ালো। স্নোগুলো পড়ে ছাতাটা ভারী হয়ে আসছিল, ওটা ওদের খুব মজা লাগছিল। ওই প্রচণ্ড স্নোফলের মধ্যেও আমরা আবারও চলে গেলাম মন্দিরের কাছে। আসলে মন্দিরের কাছেই রয়েছি, অথচ ওখানে দাঁড়াবো না গিয়ে কেমন লাগে না বলো? তাই ছুটে ছুটে চলে যাচ্ছিলাম বারবার। দেখেছো, আমি বলতে ভুলেই গিয়েছি, আমরা যে হোটেলটায় ছিলাম সেটা আসলে মন্দির চত্বরেই, মানে মন্দিরের সিঁড়ির মধ্যেই পড়ছে। তাই আমরা মন্দিরের খুব কাছাকাছি ছিলাম বলে বারবার মন্দিরে যেতেও পারছিলাম। অনেকের কাছেই শুনেছি কেদারনাথে গিয়ে স্নোফল পাওয়াটা নাকি খুব ভাগ্যের ব্যাপার, আর আমার তো জীবনের এটা প্রথম স্নোফল, তাই খুব 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 এনজয় করছিলাম আমরা সবাই মিলে। তারপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরের পেছনে ভীমশিলা দেখতে। শোনা যায় এই ভীমশিলাই নাকি প্রচণ্ড বন্যার সময় কেদারনাথ মন্দিরকে বাঁচিয়েছিল। তারপর আমরা আবারও একটু মন্দির চত্বরে ঘোরাঘুরি করলাম। আসলে ওখান থেকে ফিরে আসতে মনই চাইছিল না। সন্ধেবেলা আবার যখন বেরোলাম আমরা, চোখের সামনে এই সুন্দর দৃশ্যটা ফুটে উঠল। চোখ তো ফেরাতেই পারছিলাম না আমরা। বরফ ঢাকা এই পাহাড়ের কোলে মন্দিরটা যেন জ্বলজ্বল করছিল। এরই মাঝে সাজুগুজু করে কিছু ফটোও তুলে নিলাম। কেদারনাথ যাবো আর শাড়ি পরবো না, এমনটা হয় নাকি? তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম একটু মার্কেটটা ঘুরে দেখব বলে, কিন্তু এত ঠান্ডা ছিল বাইরে, আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। পরদিন সকালে উঠেই আমরা প্রথমেই রওনা দিলাম বাবা ভৈরবনাথের উদ্দেশ্যে। ভৈরবনাথকে দর্শন না করে কিভাবে ফিরে যাই বলো? তাই আগে ওনার দর্শন সেরে তারপর আমরা রওনা দেব গৌরীকুণ্ডের দিকে।
বাবা ভৈরবনাথের মন্দিরে পৌঁছে দেখি অত সকালবেলাতেও ওখানে কত লোকজন, তার মধ্যে স্নোফলও হচ্ছে, দেখেই মনটা ভরে যাচ্ছিল। ওখান থেকে নেমে এসে কৌশিকদা মন্দিরের পেছনের কুণ্ড থেকে সবার জন্য জল নিয়ে নিল। শুনেছি এই জল নাকি পুণ্যের জল। তারপর মন্দির চত্বরে এসে একজন সাধু বাবার কাছ থেকে আমার কপালে একটু তিলক আঁকিয়ে নিলাম। সবই যখন হলো, এইটাই বা কেন অপূর্ণ থাকে। তারপর হোটেলে ফিরে এসেই আগেই আমরা ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, নাহলে ওই দিকে আবার সন্ধে নেমে যাবে। রওনা দেওয়ার আগে শেষবেলাতেও আবার ছুটে চলে গিয়েছিলাম মন্দির চত্বরে। আসলে কি বলো তো, ছেড়ে যেতে একদমই মন চাইছিল না, কিন্তু কি আর করা, ফিরতে তো হবেই। অবশেষে রেনকোট পরে পুরো রোবট সেজে রওনা দিলাম গৌরীকুণ্ডের পথে। তুষারপাত কিন্তু তখনও হয়েই চলেছে। এই দেখো না, এই পঞ্চু টাইপের রেনকোটগুলো পরে আমাদের সবাইকেই কীরকম একটা রোবটের মতো লাগছিল। আশ্চর্য জীব যেন কোথা থেকে নেমে এসেছে। একে তো কন্টিনিউয়াস বৃষ্টি, স্নোফল, আর তার মধ্যে প্রচণ্ড রকমের ঠান্ডা, আমাদের হাত পা সব জমে যাচ্ছিল। তাই পাশেই একটা চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে আমরা ওখানেই দাঁড়িয়ে পড়লাম। হাত পাগুলো একটু সেঁকেও নিলাম, আর উপরি পাওনা হিসেবে 1 কাপ করে চাও জুটে গেল। তারপর আবার হাঁটতে শুরু করলাম আমরা। এখনও তো অনেকটা পথ যেতে হবে। যেতে যেতে দেখছিলাম কত মানুষ আবার সেই পথে উঠে যাচ্ছে বাবা কেদারনাথের কাছে, যেখান দিয়ে আমরা গিয়েছিলাম। সত্যি এই রাস্তায় যেন কোনো কষ্টই কষ্ট নয়। তবে হ্যাঁ, এই রাস্তায় একটা যেটা বিপত্তি লাগছিল আমার, সেটা হচ্ছে ঘোড়ার উৎপাত। প্রচণ্ড উৎপাত, মানুষজনকে যেন ঠিকভাবে হাঁটতেই দিচ্ছে না, পারলে ঠেলে ফেলে দেয় আর কি। এইভাবে আরও কিছু দূর যাওয়ার পরই আমরা একটা জায়গায় গরম গরম ভুট্টা পোড়ানো হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম লোভে পড়ে। ভুট্টা এই ঠান্ডায় কি ভালো লাগবে বলো তো। তারপর আরও কিছুক্ষণ যাওয়ার পর আমরা দাঁড়ালাম সেই দোকানটাতে যেখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে কেদারনাথের দিকে গিয়েছিলাম। ওই দোকানটার খাবার এত ভালো লেগেছিল যে ফেরার পথেও আমরা ওখানেই দাঁড়ালাম, ওখানেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপর আর কোথাও দাঁড়াইনি আমরা, একেবারে গিয়ে দাঁড়ালাম গৌরীকুণ্ডের পার্কিং এরিয়ায়। ওখান থেকে স্যাডেল গাড়ি ধরে সোনপ্রয়াগ যাব বলে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি পেয়ে গেলাম আমরা, এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম সোনপ্রয়াগের পার্কিং প্লেসে। পার্কিং প্লেসে পৌঁছেই প্রথমেই আমরা হাঁটতে শুরু করলাম আমাদের বাইকগুলোর দিকে। আগে বাইকগুলো নিয়ে নিতে হবে, তারপর হেলমেট এবং বাকি যা কিছু স্টক রুমে ছিল সব কিছু নিয়ে নেব আমরা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে, এবং ফাইনালি আমরা সোনপ্রয়াগ থেকে বেরিয়ে পড়েছি। আমরা আজ সোনপ্রয়াগ থেকে আবার ফাটায় ফিরে যাব, যেই হোটেল থেকে আমরা সোনপ্রয়াগের পথে রওনা দিয়েছিলাম। হোটেলে পৌঁছেই প্রথমেই আমরা ডিনারটা সেরে নিলাম। এর প্রধানত দুটো কারণ। প্রথমত খুব খিদে পেয়েছিল আমাদের, আর দ্বিতীয়ত প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে, তাই বেশিক্ষণ বাইরে না থাকাই ভালো। এর চেয়ে রুমে গিয়ে বসে গল্প করা ভালো। আর ঘুমেরও তো দরকার, অনেকখানি পথ হেঁটে এসেছি যে। যাই হোক, এই হলো আমাদের কেদার যাত্রার গল্প। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। তবে হ্যাঁ, এই ট্যুরের সমস্ত গল্প কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। পরের ভ্লগে আমি আরও কিছু কাহিনী নিয়ে আসব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের মতো টাটা।